এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে, সে জনগণের ভেতর থেকে গড়ে ওঠা উচিত, ক্ষমতার ছায়াতলে থেকে নয়। কাজেই সেই দলের জন্যই এবং দল যারা গঠন করবেন তাদের জন্য মুখ্য প্রশ্ন যে তারা আসলে কিভাবে দলটা গঠন করবেন, কিভাবে সেই দল জনগণের কাছে তার নিজের দল হয়ে উঠতে পারে। নতুন পুরাতনের দ্বন্দ্ব চিরকাল আছে এবং নতুন পুরাতনের দ্বন্দ্বে আমরা সবসময় নতুনকেই সামনে জায়গা দিতে চাই, কারণ নতুনের জন্যই জায়গা ছাড়তে হবে। গিভেন সিচুয়েশনে আপনি যখন একটা ঐতিহাসিক মুহূর্তে শক্তি ভারসাম্য কী অবস্থার মধ্যে আছে তার উপরে কিন্তু নির্ভর করবে যে এইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ফলে শক্তি ভারসাম্যটাকে বিবেচনায় রাখতে দরকার, কিন্তু তার মানে এগেইন আবার আমাদের আকাঙ্ক্ষা সব দাবিয়ে রাখা যাবে না। ফলে গণতান্ত্রিক জায়গাটাতে নেওয়া দরকার যেখানে প্রত্যেকের আকাঙ্ক্ষার যাতে মূল্যায়ন হয়, কিন্তু আবার শেষ বিচারে যে শক্তি ভারসাম্য এটা নির্ধারক হয়ে ওঠে সেই কাণ্ডজ্ঞান বোধ আমাদের থাকা দরকার, এবং সেটা মেনে নেওয়ার ব্যাপারটাও গণতান্ত্রিকতা। এই জায়গাটা হচ্ছে আবার আরেকটা থিন লাইন। কেননা আমি মনে করলাম যে আমাদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু শক্তি ভারসাম্যে আমরা অত্যন্ত প্রান্তিক। আপনার এই চাইতে পারেন কিন্তু পূরণ নাও হতে পারে। এই যে পূরণ হলো না, কিন্তু আমি আমার লড়াইটা চালিয়ে যাব, এবং এই পূরণ না হওয়ার মধ্যেও আমি কতটুকু অর্জন করতে পারছি সেই জায়গাটা মেনে নেওয়া এবং মেনে না নেওয়া, কেননা লড়াইয়ের অংশটা থেকেই যাচ্ছে, সেই জায়গাতেই হচ্ছে গণতান্ত্রিক অবস্থাটা প্রকাশিত হবে। তো সেই দিক থেকে বলবো যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে শক্তি ভারসাম্যের জায়গা, যেখান থেকে আমরা সিদ্ধান্তমূলক জায়গায় পৌঁছাতে পারি। একটা বড় তর্ক আছে, যেই তর্ক দেখা যাচ্ছে যে আমরা কি একটা গণতান্ত্রিক বন্দোবস্তের দিকে যাব যেটা আসলে বিদ্যমান এই শক্তি ভারসাম্যের মধ্যে একটা কমন মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, নাকি আসলে আমাদের লক্ষ্য হবে একটা শক্তিশালী রাষ্ট্র, স্ট্রং স্টেটের ধারণা। এটা কিন্তু আমি মনে করি প্রধান তর্ক হিসেবে আমাদের সমাজে এখন আছে, অথবা অন্তত ধারণার মধ্যে আছে। গণতান্ত্রিক বন্দোবস্তের রাষ্ট্রকে অনেকে মনে করেন যেটা বোধহয় দুর্বল রাষ্ট্র হবে, অধিক গণতন্ত্র দুর্বলতা আনে। বরং স্ট্রং স্টেট এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দরকার, এইটা একটা কনসেপ্ট হিসেবে ডেভেলপ করছে। আমাদের বিবেচনায় স্ট্রং স্টেট যদি গণতন্ত্রের উপর না দাঁড়াতে পারে সেটা স্ট্রং হতে পারে না। একটা রাষ্ট্রের শক্তি যদি বিবেচনা করা হয় তাহলে কার শক্তি? রাষ্ট্র যে জনগণকে ঐক্যবদ্ধ করার পারপাসে গড়ে উঠছে, সেই জনগণের সার্বভৌমত্বকে স্বীকার করা, তাকে শক্তিশালী করার রাষ্ট্রটা হচ্ছে আসলে শক্তিশালী, প্রকৃত শক্তিশালী রাষ্ট্র। যে জনগণকে আসলে নানাভাবে একটু মানে অধীনস্থ রেখে কিংবা তার উপর দাপট রেখে স্ট্রং হতে যায়, সে জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হতে থাকে এবং তার শক্তিটা আসলে কোনোভাবেই শেষ পর্যন্ত টেকসই হয় না, অথবা সেটা শেষ পর্যন্ত একটা প্রবল কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত। তার উদাহরণ আমাদের চারপাশেই দুনিয়াতে আছে। তো সেই দিক থেকে ধরুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র একটা জনগণকে অধিকতর ক্ষমতাশালী করা, তার সার্বভৌমত্বকে স্বীকার করার, তার সার্বভৌমত্বেরই প্রকাশ হিসাবে রাষ্ট্র নিজেকে হাজির করবে, সেইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জায়গা। এবং এইখানে যদি জন আকাঙ্ক্ষা বলেন, জনগণ তার শক্তিটা দেখিয়ে, মানে বস্তুগতভাবে এই যে জনগণ সামনে চলে এসেছিল সত্যিকার অর্থে, আমরা অনেক সময় রাজনৈতিক দলের সংগ্রামকে খুব বেশি জনগণ আকারে দেখতে চাই না, তার বাইরের জনগণকে গুরুত্ব দিতে গিয়ে। কিন্তু এবার তার বাইরের জনগণ সহ, রাজনৈতিক দল এবং তার বাইরের জনগণ সহ যেইভাবে উপস্থিত হয়েছে রাষ্ট্রের বিপরীতে, রাষ্ট্রকে ছাপিয়ে সে নিজেকে প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান শেষ পর্যন্ত জনগণের সাথে মিলতে বাধ্য হয়েছে, যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোর শেষ ভূমিকাটা দেখেছি। কাজেই সেই দিক থেকে বলবো যে জনগণের যে সার্বভৌমত্বটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটাই জন আকাঙ্ক্ষার জায়গা, এবং রাষ্ট্রটার চরিত্রটা সেই 5ই আগস্টের ওই উত্থানকে কিংবা তার আগের প্রতিটি দিন কারফিউ ভেঙে ভেঙে প্রতিটি অঞ্চলে যে রাষ্ট্র শক্তির সাথে যে ক্রমাগত লড়াই, সেটা নিজেই এই জায়গাটা প্রতিষ্ঠা করেছে। বাকি প্রশ্ন এখন আসেন ধরেন সংস্কার এবং নির্বাচন। এইটা একটা কৃত্রিম বিরোধ আমার কাছে মনে হয়। সংস্কার লাগবে নির্বাচন করার জন্য,
এই কথাটা আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছিলাম যে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আবার আপনি যদি মৌলিক কাঠামোগত সংস্কার, যে দাবিও সামনে এসছে যে সংবিধান বদলাতে হবে, নতুন বন্দোবস্তে যেতে হবে, সেইটা সম্পন্ন করতেও কিন্তু নির্বাচন লাগবে। সেটাকে শেষ পর্যন্ত মানে যাকে বলে চূড়ান্ত করতেও নির্বাচন লাগে। এমনকি বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা হবে তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ কেউ করে দিতে পারেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজেই সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। এই দুইকে যদি আমরা হিসেবের মধ্যে আনতে পারি তাহলে কনসেনসাসে ঠিক হবে কতগুলো কোন কোন সংস্কার নির্বাচনের আগে হবে, কোন সংস্কার নির্বাচনের পরে যাবে। বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে এই সংস্কারটা সম্পন্ন হবে। গণপরিষদ যেটা বিদ্যমান সংবিধান বাতিল করার প্রশ্নকে সামনে আনে, সেটা নিয়ে একটা বিভাজন ইতিমধ্যেই দেখা গেছে। একটা সাধারণ পার্লামেন্ট যা অ্যামেন্ডমেন্ট আকারে আমাদের সাংবিধানিক পরিবর্তনগুলোকে নিতে পারে। আমাদের ইতিহাসে দেখেছি যে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবগুলো অ্যামেন্ডমেন্ট আদালত কর্তৃক গ্রহণ অথবা বাতিলযোগ্য। যেমন ত্রয়োদশ সংশোধনী, সেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছে। আবার পঞ্চদশ সংশোধনী আদালত কর্তৃক ইতিমধ্যে আংশিকভাবে বাতিল হয়েছে। কাজেই যদি অষ্টাদশ সংশোধনী আসে সেটাও কিন্তু আদালত কর্তৃক বাতিলযোগ্য থাকতে পারে। সেই দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে যে যে সংস্কার আমরা করতে যাচ্ছি সেই সংস্কার যে জনগণের সম্মতির ভিত্তিতে হচ্ছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ হিসেবে হচ্ছে, সেইটা আগে প্রতিষ্ঠা করা দরকার। ফলে আগামী সংসদ নির্বাচনটা নিদেন পক্ষে সংবিধান সংস্কার সভার নির্বাচন হতে হবে, যেটা এই পুরো সংস্কার যেটা কমন মিনিমাম ঐক্যমত্যের জায়গা দাঁড়াচ্ছে সেটাকে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হিসেবে সামনে আনে এবং সংস্কারকৃত সংবিধানটির সুরক্ষা দেওয়া তখন আদালতের কর্তব্য হয়। ফলে এই পদ্ধতির প্রশ্নটি নিয়ে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আসবে। বাকি প্রশ্ন এই দিক থেকে গুরুত্বপূর্ণ যে বিচার এবং রিকনসিলিয়েশন শব্দটি এনেছেন, যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যে নতুন বন্দোবস্ত আসলে একটা রিকনসিলিয়েশনকে টেনে নিয়ে আসে। এখন জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকরা যে কাণ্ড ঘটিয়েছে, যে অত্যাচার এবং নির্বিচার একটা হত্যাকাণ্ড তৈরি করেছে, তাতে রিকনসিলিয়েশন খুব সহজ কাজ নয়। ন্যায় বিচার রিকনসিলিয়েশনে একেবারে পূর্ব শর্ত। ন্যায় বিচার ছাড়া এই রিকনসিলিয়েশন প্রসেস এগোবে না। এবং সেই ক্ষেত্রেও যদি আমরা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে না পারি সব পক্ষের, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা। কেননা এই একটি জায়গাতে যারা ভুক্তভোগী তাদের প্রত্যেকের একেবারে সরাসরি তার অস্তিত্বটা যুক্ত আছে। সেই অস্তিত্বের জায়গাগুলো রাজনৈতিক দলগুলো যদি চ্যালেঞ্জ আকারে মোকাবেলা করতে না পারে, যে ওই অস্তিত্বকে, ওই তার সংকটটাকে ধারণ করার ক্ষেত্রে, তাহলে আমরা এই একটি প্রশ্নে এসে বড় ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে পড়ব। জুলাই প্রোক্লামেশন, পররাষ্ট্র নীতি, নতুন রাজনৈতিক দল, নতুন পুরাতনের দ্বন্দ্ব, আমি এগুলোতে আর খুব বেশি আলোচনা করব না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ঠিক করে দিয়েছেন। আমাদের দেশের স্বার্থে আমরা অন্য দেশের সাথে সুসম্পর্ক করব। কাজেই কোনো একটি দেশকে আত্মান্তিকভাবে শত্রু ঘোষণা করার মধ্যে কোনো একটা দেশের জনগোষ্ঠীর স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি হতে পারে না। একটা দেশের জনগণের স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি মানে হচ্ছে সে অপর দেশের সাথে নিজের দেশের ভিত্তিতে আসলে সম্পর্ক করে এবং সেটা সুসম্পর্কের দিকে নিতে চায়। কারণ সুসম্পর্ক ছাড়া সে অপ্রয়োজনীয় সংঘাত সৃষ্টি করে না কখনো। ফলে কেউ আত্মান্তিকভাবে আমাদের শত্রু, সেটা
যদি কেউ চিহ্নিত করেন তাহলে সেটার জায়গাটা এমন এক ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি করবে যেটা আসলে আমাদের অতীত ইতিহাসের ধারাবাহিকতা। ভারতবর্ষে ধর্ম জাতি কেন্দ্রিক যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনকে কেবল নতুন করে জাগিয়ে তোলা। জুলাই প্রোক্লামেশনের ব্যাপার নিয়ে আমি অনেক অন্য জায়গায় আলোচনা করেছি, কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রোক্লামেশনের একটা আইনি দিক আছে। 71 সালে 10ই এপ্রিল একটা প্রোক্লামেশন এসেছিল, যেটার ভিত্তিতে আমাদের রাষ্ট্র পত্তন হয়েছে। এখন আমরা কি একটা নতুন রাষ্ট্র পত্তন করতে যাচ্ছি? সেই প্রোক্লামেশনের ব্যাপারে সেই আইনি দিকটি নিয়ে যদি আমাদের কনসেনসাস না তৈরি হয়, তাহলে এটা আসলে প্রোক্লামেশনের জায়গাতে যায় না। কিন্তু প্রোক্লামেশনের বাংলা, ডিক্লারেশনের বাংলা, ঘোষণা দুটোতেই ঘোষণাপত্র করা হয়, ঘোষণা বলা হয়। তো জুলাইয়ের একটা ঘোষণাপত্র হতে পারে, সেইটার আইনি ভিত্তি থাকবে কিনা সেটা পরবর্তীতে কনসেনসাসের প্রশ্ন। কিন্তু এটা থাকা দরকার, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, তার মধ্য দিয়ে যে প্রকাশিত জন আকাঙ্ক্ষা এবং জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যৎ যে গতিমুখকে নির্ধারণ করে, সেইটা আমরা যা সকল স্টেক হোল্ডাররা যা মনে করি তার ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণা থাকা দরকার, যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টকে তৈরি করেই সামনের দিনে আগানো দরকার। নতুন রাজনৈতিক দল কোনোভাবেই সরকারের ক্ষমতা বলে হওয়া উচিত নয়। এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে, সে জনগণের ভেতর থেকে গড়ে ওঠা উচিত, ক্ষমতার ছায়াতলে থেকে নয়। কাজেই সেই দলের জন্যই, এবং দল যারা গঠন করবেন তাদের জন্য মুখ্য প্রশ্ন যে তারা আসলে কিভাবে দলটা গঠন করবেন, কিভাবে সেই দল জনগণের কাছে তার নিজের দল হয়ে উঠতে পারে। নতুন পুরাতনের দ্বন্দ্ব চিরকাল আছে, এবং নতুন পুরাতনের দ্বন্দ্বে আমরা সবসময় নতুনকেই সামনে জায়গা দিতে চাই, কারণ নতুনের জন্যই জায়গা ছাড়তে হবে।